বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ আমরা হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশ কর বিধি বা বাংলাদেশ কর ব্যবস্থা ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কোর্স কোড 222503। এটি আমার তৃতীয় লেকচার। আর আজকের লেকচারের শিরোনাম বেতন খাতে আয়। আমি মোহাম্মদ মাসুম কবির, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্লাস শিরোনাম বাংলাদেশ কর বিধির অধ্যায় 341, তৃতীয় অধ্যায় 4-1 নম্বর। আমরা এখানে একটি কোশ্চেন রয়েছে, মানসিক পরিশ্রমের বিনিময়ে নির্ধারিত সময়ের পরে যে পারিশ্রমিক পাওয়া যায় তাকে কি বলে? আমি একটা কোশ্চেনের মাধ্যমে শুরু করেছি, তোমরা বলতে পারো কিনা? আচ্ছা, দেখা যায় উত্তরটা কি? বেতন। অর্থাৎ মানসিক পরিশ্রমের বিনিময়ে নির্ধারিত সময়ের পরে যে পারিশ্রমিক পাওয়া যায় তাকে বেতন বলে। আমাদের আজকে আলোচনার বিষয় বেতন খাতে আয় কিভাবে নির্ণয় করবো সেটি। প্রথমে আমরা বেতনের সংজ্ঞা দেখি। বেতনের সংজ্ঞা কি বলেন? কোন প্রতিষ্ঠানে চাকরি বা কাজ করে করদাতা যে উপার্জন করে তাকে বেতন। অর্থাৎ বেতন বলতে কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক শ্রম বা সেবার বিনিময়ে, শ্রমটা মানসিক হতে পারে বা শারীরিকও হতে পারে, অথবা সে সেবা প্রদান করতে পারে, এগুলোর বিনিময়ে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পায় তাকে বোঝায়। আমরা এবার দেখি 1984 সালের আয় কর অধ্যাদেশের 21 ধারা অনুযায়ী বেতন খাতে আয় করধার্য হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বেতন খাতে আয়টা একজন ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হয় করধার্য উদ্দেশ্যে। অধ্যাদেশের 2-8 ধারা অনুসারে বেতনের মধ্যে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হয়। দেখি কি কি বিষয়। প্রথমেই বেতন ও মজুরি, এরপর আছে বার্ষিক বৃত্তি, পেনশন, গ্র্যাচুইটি, যে কোনো ফি, কমিশন, ভাতা, বেতন পূরক বা মজুরির পরিবর্তে বা অতিরিক্ত মজুরি হিসাবে প্রাপ্ত মুনাফা, অগ্রিম বেতন, ছুটি নগদায়ন। অর্থাৎ সাধারণত চাকরির শেষে যে অর্জিত ছুটি প্রাপ্য হয় এই ছুটিকে নগদায় রূপান্তর করে কর্মীরা বা চাকরিজীবীরা নগদ অর্থ পেয়ে থাকে, এটাকে বলা হয় ছুটি নগদায়ন। আমরা দেখবো 1984 সালের আয়কর অধ্যাদেশের 21-1 ধারা অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহকে বেতন খাতে আয় হিসেবে আনার কথা বলা হয়েছে। কি কি রয়েছে? ক, সংশ্লিষ্ট আয় বর্ষে করদাতা কর্তৃক নিয়োগকর্তার নিকট থেকে প্রাপ্ত ও বকেয়া বেতন। অর্থাৎ বেতন যা পেয়েছে এবং যা বেতন বকেয়া আছে পাওনা হয়েছে সেই বেতনটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট আয় বর্ষে নিয়োগকর্তার নিকট থেকে প্রাপ্ত অগ্রিম বেতন, অর্থাৎ যদি কোনো চাকরিজীবী নিয়োগকর্তার নিকট থেকে অগ্রিম বেতন পেয়ে থাকে সেটাও আয়ের অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট আয় বর্ষে করদাতাকে প্রদত্ত ও অনুমোদিত বকেয়া বেতন যার উপর বিগত বছরে আয়কর প্রদান করা হয়নি। অর্থাৎ পূর্ববর্তী বছরের যদি কোনো আয় এবছর পেয়ে থাকে বা বেতন এবছর পেয়ে থাকে এবং তার উপর যদি গত বছর কর ধার্য না হয় তাহলে তার উপরে বর্তমান বছর আয়কর প্রদান করতে হবে বা কর ধার্য আয় হিসেবে বিবেচিত হবে। 1984 সালের আয়কর অধ্যাদেশের 21-2 ধারায় আরো বলা হয়েছে, কোনো আয় একবার করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত করা হলে তা পরবর্তীতে আর মোট আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থাৎ বেতনকে দ্বৈত গণনা করা যাবে না। বেতনের সাথে সম্পর্কিত কিছু সংজ্ঞা বা বিষয় রয়েছে, আমরা সেগুলো একটু আমরা আলোচনা করে নিই। প্রথমে যেমন বেতন পূরক, চাকরির শর্তানুসারে একজন করদাতা নিয়োগকর্তার কাছ থেকে বেতনের অতিরিক্ত যে সকল সুযোগ সুবিধা পায় তাকে বেতন পূরক বলে। চাকরি শর্ত অনুযায়ী বেতন তো পাবেই, বেতনের সঙ্গে অতিরিক্ত যে সকল সুযোগ সুবিধা পাবে সেগুলো মূলত বেতন পূরক। 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-45 ধারা অনুযায়ী বেতন পূরকের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। ভাড়ামুক্ত বাসস্থানের মূল্য,
কনসেশন হারে প্রাপ্ত বাসস্থানের মূল, অর্থাৎ নিয়োগকর্তা তাকে ভাড়ামুক্ত বাসস্থান দিতে পারে বা কনসেশন হারে বাসস্থান দিতে পারে। নিয়োগকর্তার নিকট থেকে স্বামী বা স্ত্রী বা সন্তানের জীবন বীমা কিস্তি জন্য গৃহীত অর্থ দিতে পায়। কর্মচারীকে প্রদত্ত দায়িত্ব ভাতা, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বিনামূল্যে বা কনসেশন হারে প্রদত্ত কোনো সুবিধা, এই সবগুলোই মূলত বেতনের পূরক বা বেতন অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ দেখা যাচ্ছে বেতন পূরক নগদ অথবা পণ্যের বিনিময়ও হতে পারে, যেমন অফিস কর্তৃক কর্মচারীর গ্যাস, বিদ্যুৎ, পানি বিল পরিশোধ, নিরাপত্তা কর্মীর প্রদত্ত পোশাক, কর্মচারীর সন্তানের জন্য প্রদত্ত শিক্ষা ব্যয় প্রদান, বোনাস ইত্যাদি। আমাদের বেতন পূরকগুলো আমরা যখন বেতন খাতে আইন নির্ণয় করবো তখন বিস্তারিত আলোচনা করব, তাই আমরা আপাতত বিস্তারিত আলোচনা এখানে করলাম না, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা সেখানে বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানতে পারবে। বেতনের পরিবর্তে মুনাফা। 1984 সালে আয়কর অধ্যাদেশের 250 ধারায় বলা হয়েছে, চাকরির শর্তানুসারে অনেক ক্ষেত্রে কর্মচারী নিয়োগকর্তার কাছ থেকে বেতনের পরিবর্তে মুনাফা পেয়ে থাকে, যাকে বেতনের অন্তর্ভুক্ত করা হয়। অধ্যাদেশের 250 ধারা অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ বেতনের পরিবর্তে মুনাফার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। চাকরিচ্যুতির ফলে বা চাকরির শর্ত পরিবর্তনের ফলে নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত বা প্রাপ্য ক্ষতিপূরণ, অর্থাৎ যদি কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় বা চাকরির শর্ত পরিবর্তনের ফলে কোনো কর্মচারীর কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ বাবদ যে অর্থ প্রাপ্ত বা প্রাপ্য হবে সেটি মূলত বেতনের পরিবর্তে মুনাফা হিসাবে গণ্য হবে। কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে বা অন্য কোনো তহবিলে নিয়োগকর্তার কর্তৃক প্রদত্ত দান ও ওই দানের উপর নির্ণীয় সুদ। সাধারণত অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীর ভবিষ্যৎ তহবিলে কন্ট্রিবিউশন করে থাকেন, এবং তাহলে ওই কন্ট্রিবিউশন এবং তার উপর যে সুদ পাওয়া যাবে সে নির্ণীয় সুদ। এটা হলো বেতনের পরিবর্তে মুনাফা বলতে যেটা হবে সেটা ব্যাখ্যা। আমরা এবার আমরা দ্বিতীয় ব্যাখ্যাটা দেখবো। নিয়োগকর্তা। নিয়োগকর্তা হলো সেই ব্যক্তি যিনি কোনো কাজের জন্য উপযুক্ত লোককে নিয়োগ করেন। আয়কর অধ্যাদেশের প্রথম তফসিলের খ অংশের প্যারা 1 অনুসারে নিয়োগকর্তা বলতে বোঝায় কোম্পানি, অংশীদারি ফার্ম, ব্যক্তি সংঘ, হিন্দু যৌথ পরিবার অথবা কারবার বা পেশার আয় শিরোনামে করযোগ্য মুনাফা ও লাভ সম্পন্ন কোনো ব্যবসায় নিয়োজিত কোনো ব্যক্তি যিনি কর্মচারীদের সুবিধার জন্য কোনো ভবিষ্যৎ তহবিল সংরক্ষণ করেছেন, অথবা বাংলাদেশে অবস্থিত কোনো কূটনৈতিক, কনসুলার বা বাণিজ্য মিশন বা আন্তঃসরকারি প্রতিষ্ঠানের অফিস যারা ওই মিশন বা অফিসের বাংলাদেশি কর্মচারীদের সুদের জন্য কোনো ভবিষ্যৎ তহবিল সংরক্ষণ করছে। কর্মচারী। কর্মচারী বলতে কি বোঝায়? কর্মচারী হচ্ছে শিক্ষানবিশ ব্যতীত কোনো শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে নিয়োজিত ব্যক্তি। আয়কর অধ্যাদেশের প্রথম তফসিল অনুসারে কর্মচারী বলতে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত বার্ধক্য ভাতা তহবিল এবং অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য কর্মচারীকে বোঝানো হয়েছে। এই গেল বেতনের সাথে সংশ্লিষ্ট কৃষি বিষয়ের সংজ্ঞা। এবার আমরা দেখব বেতন উপাদান। বেতনের উপাদানগুলো কি কি? 1983 সালের আয়কর অধ্যাদেশের 258 ধারায় বেতনকে ব্যাপক অর্থে সংজ্ঞায়িত করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী নিম্ন বর্ণিত উপাদানসমূহকে বেতনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এবার উপাদানগুলো একটু বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথম রয়েছে মূল বেতন। আমরা দেখি মূল বেতন বলতে আয়কর অধ্যাদেশের 33-2 ধারা অনুযায়ী নিয়োগকর্তা কর্তৃক কর্মীকে প্রদত্ত অর্থ এবং সুবিধা যা অন্য কিছু বোঝায়, তবে নিম্ন উল্লেখিত বিষয়সমূহ মূল বেতনে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ মূল বেতনের এই নিম্নলিখিত বিষয়গুলো বাদ দিয়ে বাকি সবকিছু মূল বেতনে অন্তর্ভুক্ত হবে। মহার্ঘ ভাতা যদি না তা কর্মচারীর পেনশন সুবিধা বা বার্ষিক বৃত্তি গণনার যোগ হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত হবে, কিন্তু যদি সেটি কর্মচারীর পেনশন সুবিধা ও বার্ষিক বৃত্তি গণনাকালে যোগ হয় তাহলে সেটা তার বেতনের উপাদান হিসেবে গণ্য হবে না।
অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান এবং কর্মচারীর সঞ্চিত উদ্বৃত্তের উপরে জমাকৃত সুদ। কর অযোগ্য খাতসমূহ উপবিধি 1 বর্ণিত ভাতা, বেতন পূরক, বার্ষিক বৃত্তি বা সুবিধাসমূহ। বেতন খাতে আয় গণনার ক্ষেত্রে মূল বেতন খুবই গুরুত্বপূর্ণ, কারণ মূল বেতনের উপরে ভিত্তি করেই বা মূল বেতনের শতকরা হারে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক বৃত্তি, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিল, নিয়োগকর্তার দায় ইত্যাদি গণনা করা হয়। মজুরি কর্মী তার শারীরিক পরিশ্রমের বিনিময়, অর্থাৎ মজুরি পাবে মূলত শারীরিক পরিশ্রমের বিনিময়ে মালিক বা নিয়োগকর্তার নিকট থেকে যে দৈনিক বা সাপ্তাহিক বা নির্দিষ্ট সময় পরে যে পরিমাণ পারিশ্রমিক পাবে তাকে মজুরি বলে। কারখানা নিয়োজিত শ্রমিক শারীরিক শ্রমের বিনিময়ে যে আয় পায় তাই মজুরি, এটি করযোগ্য আয়। বিশেষ বেতন একই অফিস থেকে একই পদে নিয়োজিত ব্যক্তি যে বাড়তি বেতন পান তাই বিশেষ বেতন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের সরকারি কলেজের শিক্ষকদের ক্ষেত্রে যারা পিএইচডি ডিগ্রি আছে তারা অন্য সহকর্মীদের থেকে 2টি বা 3টি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, এটি তাদের জন্য বিশেষ বেতন। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতাকে আমরা ডিএনএস অ্যালাউন্স বলে থাকি। মুদ্রাস্ফীতি বা অন্য কোনো কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে সরকার এই তার কর্মচারীদের জন্য বা নিয়োগকর্তা কর্মচারীদের জন্য মূলত জীবনযাত্রার মানের সঙ্গে সংগতি বিধানের জন্য যে মূল বেতনের শতকরা হারে যে ভাতা অতিরিক্ত প্রদান করে সেটাই হলো মূলত মহার্ঘ ভাতা। বর্ধিত বেতন স্বাভাবিকভাবে প্রতি বছর যে বেতন বৃদ্ধি পায় তাকে বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট বলে। এই বর্ধিত বেতন যোগ হয় মূল বেতনের সাথে কর্মীর মোট আয় অন্তর্ভুক্ত হয়। বোনাস উৎপাদন বৃদ্ধি বা মুনাফা বৃদ্ধির সহায়তা করা বা ধর্মীয় উৎসব উদযাপনের জন্য চুক্তি বা চাকরির শর্ত অনুসারে নিয়োগকর্তাকে কর্মীকে বেতনের অতিরিক্ত যে অর্থ প্রদান করে সেটাই বোনাস। সাধারণত আমরা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটি করা হয় সেটি হলো উৎসব ভাতা প্রদান করা হয় ঈদ বা শারদীয় উৎসবের ক্ষেত্রে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত উৎপাদন অথবা অতিরিক্ত মুনাফা হলে তখন তারা কর্মীদেরকে এই উৎসব ভাতা ছাড়াও আরো বোনাস প্রদান করে থাকে। ফি ও কমিশন চুক্তি অনুসারে কার্য সম্পাদনের জন্য নিয়োগকর্তা কর্মীকে ফি, কমিশন বা মুনাফার অংশ হিসাবে যে অর্থ প্রদান করে থাকে তা কর্মীর মোট আয়ের সাথে যোগ হবে। এটা মূলত চাকরির শর্তের মধ্যে বলা থাকে যে কর্মী কোনো ফি পাবে কিনা বা কমিশন পাবে কিনা বা মুনাফার অংশ পাবে কিনা। বার্ষিক বৃত্তি নিয়োগকর্তার নিকট থেকে কর্মী বার্ষিক ভিত্তিতে যে অর্থ পায় তাই বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি নিয়োগকর্তার বেতন আয়ের অন্তর্ভুক্ত হবে। নিয়োগকর্তা ব্যতীত অন্য কারো নিকট থেকে বার্ষিক বৃত্তি পাওয়া গেলে তা অন্যান্য উৎস খাতে আয় অন্তর্ভুক্ত হবে, তা বেতন খাতে অন্তর্ভুক্ত হবে না। আনুতোষিক অতীত সেবার জন্য চাকরির শর্ত অনুযায়ী চাকরি মেয়াদ শেষে কর্মী তার নিয়োগকর্তার কাছ থেকে এককালীন যে অর্থ পায় সেটাকে আনুতোষিক বা গ্র্যাচুইটি বলে। 1915 সালে অর্থায়ন অনুযায়ী আনুতোষিক 2,50,00,000 টাকা পর্যন্ত সম্পূর্ণ অকরধার্য, অর্থাৎ 2,50,00,000 টাকার অধিক আনুতোষিক হিসেবে অর্থ পেলে সেটি করধার্য আয় হিসেবে গণ্য হবে। অবসর ভাতা ওই রকম চাকরির শর্ত অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার চাকরি কাল শেষ করার পরে যে মাসিক হিসাবে যে পরিমাণ ভাতা পাবে সেটাই মূলত অবসর ভাতা, অর্থাৎ আনুতোষিক এককালীন পাওয়া যায় আর অবসর ভাতাটা মাসিক পাওয়া যায়। অবসর ভাতা বেতন আয়ের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশের বাসিন্দা করদাতার পেনশন ভাতা সম্পূর্ণ অকার্য্য আয়, অর্থাৎ আমরা বাংলাদেশে যারা নিবাসী করদাতা তারা তাদের অবসর ভাতা বা আমাদের যেটা পেনশন বলে থাকি সেটি সম্পূর্ণ অকরধার্য। বিশেষ ভাতা অফিসে বিশেষ কাজ সম্পাদনের জন্য নিয়োগকর্তার নিকট থেকে প্রাপ্ত ভাতা সম্পূর্ণ করধার্য হয়। এটি যদি অফিসের কাজে ব্যবহার করা হয় তাহলে সম্পূর্ণ অকরধার্য হয়, আর যদি
অফিসের কাজে ব্যবহারের কথা উল্লেখ না থাকে তাহলে এটি সম্পূর্ণ করধার্য আয়। বকেয়া বেতন। আয় বছরে কোনো বেতন প্রাপ্য হলে তা বকেয়া বেতন থাকলেও বেতন আয়ের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এটি করধার্য আয়। অগ্রিম বেতন। যদি কোনো কর্মচারী বা কর্মী অগ্রিম বেতন পেয়ে থাকে সেটিও তা মোটা আয়ের অন্তর্ভুক্ত হয়ে করধার্য আয় হিসেবে গণ্য হবে। তবে এরূপ অগ্রিম বেতন একবার আয় হিসেবে গণ্য হলে পরবর্তী বছরে মোটা আয়ের অন্তর্ভুক্ত হবে না, বা উক্ত আয়ের উপরে দুইবার কর প্রদান করা যাবে না। দায়িত্ব ভাতা বা চার্জ অ্যালাউন্স। কোন কর্মচারীকে যখন সাময়িকভাবে একাধিক পদে দায়িত্ব পালন করতে দেওয়া হয় তখন ওই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য যে অতিরিক্ত পারিশ্রমিক বা সম্মানী পেয়ে থাকে তাকে দায়িত্ব ভাতা বা চার্জ অ্যালাউন্স বলে। দায়িত্ব ভাতা কর্মীর করধার্য আয়, অর্থাৎ এটি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। ওভারটাইম। কর্মী স্বাভাবিক কার্য সময়ের অতিরিক্ত কার্য সময়ের জন্য যে পরিশ্রম বা কাজ করবে তার জন্য সে যে অতিরিক্ত ভাতা পাবে সেটাই মূলত ওভারটাইম। আর ওভারটাইম কর্মীর মোট করধার্য আয় হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। চাকরি হারানোর ক্ষতিপূরণ। চাকরির শর্ত পরিবর্তন বা নিয়োগ চুক্তি বাতিল বা চাকরির চুক্তির ধরন দরুন নিয়োগকর্তার নিকট হতে যে ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রাপ্ত হয় অন্য জাতীয় প্রাপ্তি হলো বেতন আয়ের অন্তর্ভুক্ত করে করযোগ্য হবে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়মটাই হলো যেখানে নিয়োগকর্তা এবং কর্মী সমপরিমাণ অর্থ দান করবেন। সাধারণত নিয়োগকর্তা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মীর মূল বেতনে 10% দান করে থাকেন, এটি করধার্য আয় হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ এটিও করধার্য অন্তর্ভুক্ত হবে, তবে এটি কিছুতেই মোট বেতনের 1/3 বেশি হবে না পর্যন্ত অকরধার্য হবে, অথবা 14.5% পর্যন্ত অকরধার্য হবে। অর্থাৎ যদি 14.5% বেশি বা মূল বেতনের 3/1 বেশি হয় অতিরিক্ত অংশটুকু করধার্য আয় হিসাবে গণ্য হবে। অননুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত উদ্বৃত্ত। চাকরি ত্যাগ বা অবসর গ্রহণের সময় কর্মী অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে সঞ্চিত যে অর্থ পায় তা কর্মীর বেতন আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে। শ্রান্তি বিনোদন ভাতা। সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ প্রতি 3 বছর অন্তর 1 মাসের মূল বেতন সমপরিমাণ শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকে, যা করধার্য আয় হিসেবে মোট অন্তর্ভুক্ত হবে। এটি অর্থায়ন 1999 থেকে চালু হয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে শ্রান্তি বিনোদন ভাতা সম্পূর্ণ অকরধার্য। বেতন পূরক। কর্মী তার নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্ত অনুযায়ী বেতন ছাড়াও যেসব সুযোগ সুবিধা পায় বা ভোগ করে তাকে বেতন পূরক বলা হয়। বেতন পূরণ সম্পর্কে আমরা আসলে পরবর্তীতে আলোচনা করব, তাই এখানে বিস্তারিত আলোচনা করছি না। অন্যান্য ভাতাদি। অন্যান্য ভাতাদি বলতে উপরোক্ত ভাতাদি ব্যতীত যে কোনো ভাতা বাবদ প্রাপ্তিকে বোঝায়, যেমন পাহাড়ি ভাতা বর্তমানে যেমন হাওড় অঞ্চলের জন্য বা দ্বীপ অঞ্চলে বসবাস করার চাকরি করার জন্য অতিরিক্ত ভাতা পায়, এই সবগুলো অন্য ভাতা হিসেবে বিবেচিত হবে। এই হলো আমাদের বেতনের উপাদান সমূহ। আমরা এবার দেখবো বেতন পূরকগুলোর মধ্যে কি রয়েছে। কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে চাকরির শর্ত অনুযায়ী বেতন ছাড়াও যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে বা ভোগ করে তাকে বেতন পূরক বলে। বেতন পূরক কর্মীর মোট বেতন আয়ের অন্তর্ভুক্ত হবে। আয়কর অধ্যাদেশের 245 ধারায় বেতন পূরকের উপাদান সম্পর্কে বলা হয়েছে। মূল বেতন, উৎসব বোনাস, উৎসাহ বোনাস, বকেয়া বেতন, অগ্রিম বেতন, ছুটি নগদের, অতিরিক্ত কাজের পারিশ্রমিক, মঞ্জুরিকৃত ভবিষ্যৎ তহবিলের দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান, অনুমোদিত পারিতোষিক তহবিলের দান, অনুমোদিত অতি বয়স্ক তহবিলের দান ব্যতীত নিকটের নিকট থেকে প্রাপ্ত নগদ বা অথবা অন্য কোনো সুবিধা পায়। ভাড়ামুক্ত বাসস্থানের ভাড়া মূল্য। অর্থাৎ নিয়োগকর্তা যদি কর্মীকে কোনো ভাড়ামুক্ত বাসস্থান দিয়ে থাকে তার ভাড়া মূল্য মূলত বেতনের অন্তর্ভুক্ত হবে। এখানে ভাড়া মূল্য বলতে বোঝায়
পৌর মূল্য অথবা প্রকৃত মূল্য, যেটি বেশি মূলত সেটি ভাড়া মূল্য হিসেবে বিবেচিত হবে। হ্রাসকৃত ভাড়া বা কনসেশন হারে বাড়ি দেওয়া হলে উক্ত বাড়ি ভাড়া মূল্য হতে কর্তৃত্ব ভাড়া বাদ দিয়ে অবশিষ্ট মূল্য, অর্থাৎ কর্মীকে বাসস্থান দেওয়া হচ্ছে, তবে সেটি জন্য নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া কর্মী প্রদান করে থাকে বা তার বাড়ি ভাড়া হতে কেটে রেখে দেওয়া হয়। এক্ষেত্রে ভাড়া মূল্য যা হবে তার থেকে কনসেশনের ভাড়া মূল্য বাদ দিয়ে বাকিটা বেতন পুরো হিসেবে গণ্য হবে। চিকিৎসা ভাতা সাধারণত প্রায় সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারাই চিকিৎসা সহায়তা পেয়ে থাকে। এটি বেতন পূরক হিসাবে বিবেচিত হয়। আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা বাবদ কর্মী যে অফিস চলাকালীন সময়ের জন্য আপ্যায়ন ভাতা পেয়ে থাকে, আমি সেটা অফিস চালানোর হয় তাহলে সম্পূর্ণ অকর্ধার্য, তবে বর্তমানে আপ্যায়ন ভাতা সম্পূর্ণ কর্ধার্য আয় হিসেবে বিবেচিত হয়। যানবাহন ভাতা, এটা আমরা যখন বেতন খাতে আইন নির্ণয় করবো তখন বিস্তারিত আমরা আলোচনা করবো আমাদের বিষয়টি। অন্যান্য সুযোগ সুবিধা, এটাও বেতন পূরকে কি পরিমাণ অন্যান্য সুযোগ সুবিধা পাবে সেটাও উল্লেখ করা থাকে। বেতন খাতে আয় নির্ণয়, আমরা এখন বেতন খাতে কি কি আসবে আমরা সেটা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। বেতন খাতে মোট আয় নির্ণয় করব আমরা দেখি কি কি আছে। প্রথমত মূল বেতন ও মজুরি, অর্থাৎ মূল বেতন বা মজুরি সাধারণত মানসিক শ্রমের জন্য আমরা বেতন পেয়ে থাকি, আর শারীরিক পরিশ্রমের জন্য মজুরি প্রদান করা হয়ে থাকে। মূল বেতনটা নির্ধারিত করা থাকে আর সেটাকে আমরা 12 দিয়ে গুণ করে মূলত 1 বছরের মূল বেতন বা মজুরি আমরা নির্ণয় করব প্রথমে। এরপরে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা আমরা আগেই বলেছি, অর্থাৎ জীবনযাত্রার ব্যয় করার জন্য যখন নিয়োগকর্তা বা চাকরিদাতা বেতন অতিরিক্ত ভাতা প্রদান করে থাকে বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিয়ারনেস অ্যালাউন্স, সেটাকে মহার্ঘ ভাতা বলে। মহার্ঘ ভাতা সাধারণত শতকরা হারে দেওয়া থাকে মূল বেতনের উপরে, অর্থাৎ 20% বা 30%, সেটি মূল বেতনের উপরে মহার্ঘ ভাতা হিসাবভুক্ত করা হয়। এটি সম্পূর্ণ করধার্য আয়। উৎসব বা বোনাস ভাতা, এটি সাধারণত সরকারি চাকরিদের ক্ষেত্রে 2টি উৎসব ভাতা পেয়ে থাকে, আর বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেক্ষেত্রে 2 অধিক উৎসব ভাতা পেয়ে থাকে, তবে উৎসব ভাতা সম্পূর্ণ করধার্য আয়। ক্ষতিপূরণ, অর্থাৎ বাধ্যতামূলক চাকরিচ্যুত হলে, অর্থাৎ যদি কোনো নিয়োগকর্তা কোনো কর্মচারীকে চাকরির শর্তের বাইরে গিয়ে চাকরিচ্যুত করেন, সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকেন। এই ক্ষতিপূরণটি কর্মীর করধার্য আয় হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এরপর আছে বকেয়া বেতন, পূর্বে করধার্য না হয়ে থাকলে। আমরা আগে বলেছি বকেয়া বেতন আমাদের তখনই আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব যদি যখন বেতন বকেয়া ছিল তখন যদি এটি করধার্য করা না হয়, অর্থাৎ কিছুতেই বেতন খাতে কোনো আয় একাধিকবার মোট আয়ের অন্তর্ভুক্ত বা করধার্য আয় হিসেবে বিবেচনা করা যাবে না, শুধুমাত্র একবারে যাবে। অর্থাৎ পূর্বে করধার্য না হয়ে থাকলে বর্তমানে সেটি যখন পাওয়া যাবে তখন মোট আয়ের অন্তর্ভুক্ত করা হবে, আর যদি পূর্বে করধার্য অন্তর্ভুক্ত করা হয়ে থাকে তাহলে এখন আর মোট আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না। বেতনের পরিবর্তে বা অতিরিক্ত মুনাফা, এক্ষেত্রে বলা যায় যখন বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো যখন যে অতিরিক্ত উৎপাদন বা অধিক হারে মুনাফা অর্জন করে, তখন তারা মুনাফার একটা অংশ কর্মীদের প্রদান করে থাকে, অর্থাৎ অথবা তাদের চাকরির শর্ত অনুযায়ী তারা অধিক দক্ষতা অর্জন করলে মুনাফার একটা অংশ কর্মীরা পেয়ে থাকে। এটি কর্মীর করধার্য আয় এবং এটি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের শর্তটাই একরকম, যেখানে কর্মী এবং নিয়োগকর্তা উভয় দান করবে। তো নিয়োগকর্তা যে অংশটুকু দান করে সেটি কর্মীর করধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে।
অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে যে সুদ পাওয়া যাবে উক্ত প্রাপ্ত সুদের জন্য এই অকরধার্য হবে 14.5% হার নির্ণীত সুদ বা মূল বেতনের 3/1 যেটি কম সেটি অকরধার্য হবে। অর্থাৎ ধরে নিতে পারি আমরা, সাপোজ আমরা যদি ধরি কোনো কর্মচারী অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ বাবদ 16% হারে সুদ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে তার মোট নির্ণীত সুদ থেকে 14.5% হারে যে নির্ণীত সুদ হবে সেটি, অথবা মূল বেতনের 3/1 যেটি কম সেটি ওই সুদের সঙ্গে আমরা প্রাপ্ত সুদের সাথে তুলনা করব। করে যদি প্রাপ্ত সুদ অধিক হয়ে থাকে তাহলে আমরা 14.5% হারে নির্ণীত সুদ বা মূল বেতনের 3 যেটি কম সেটি ওই সুদ থেকে বাদ দেবো, দিয়ে অতিরিক্ত অংশটুকু আমাদের কর ধার্য আয় হিসেবে বিবেচনা করব। অর্থাৎ কিছুতেই প্রাপ্ত সুদ 14.5% নির্ণীত সুদ অথবা মূল বেতন 3/1 চেয়ে বেশি হলে বাড়তি অংশটুকু কর ধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, তবে কম হলে সেটি আর মোট আয় হিসেবে মানে কর ধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। আমরা দেখব বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে কি বিধানটা বলা আছে। এক্ষেত্রে একটা আছে বাড়ি ভাড়া ভাতা। অর্থাৎ যদি কর্মচারী বা কর্মী নগদে প্রাপ্ত বাড়ি ভাড়া পায়, সেক্ষেত্রে প্রাপ্ত বাড়ি ভাড়া বাদ অকরধার্য মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ টাকা বা মূল বেতনের 50% যেটি কম সেটি অকরধার্য। অর্থাৎ বার্ষিক 3 লক্ষ বা মূল বেতনের 50% যেটি কম হবে, সেটির চেয়ে যদি প্রাপ্ত বাড়ি ভাড়া বেশি পেয়ে থাকে বাড়তি অংশটুকু করধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। নচেত যদি প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা বার্ষিক 3 লক্ষ টাকা বা মূল বেতনের 50% যেটি কম তার থেকে কম হয়ে থাকে, তাহলে তার কোনো অংশই মূল বেতনের করধার্য আয়ের হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। এটি গেল প্রাপ্ত বাড়ি ভাড়ার ক্ষেত্রে। আর যদি বাড়ি ভাড়া না পেয়ে ভাড়ামুক্ত সুসজ্জিত বা অসজ্জিত বাসা পেয়ে থাকে কর্মী, সেক্ষেত্রে বিধিবিধানটা কি আমরা দেখব। সেক্ষেত্রে আমি প্রথমে বার্ষিক মূল্য, অর্থাৎ যে বাসাটা কর্মীকে প্রদান করা হয়েছে সেটি সুসজ্জিত হোক বা অসজ্জিত হোক, তার বার্ষিক মূল্য কত তার থেকে মূল বেতনের 25% এই দুটো তুলনা করে যেটি কম সেটি তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কোনো কর্মী যদি ভাড়ামুক্ত সুসজ্জিত বা অসজ্জিত বাসা পেয়ে থাকে এবং তার বার্ষিক মূল্য অথবা মূল বেতনের 25% যেটি কম সেটি তার মোট করধার্য আয় হিসাবে মোট আয় অন্তর্ভুক্ত হবে। কম বা কনসেশন হারে বাসার ক্ষেত্রে, অর্থাৎ কর্মীকে বা কর্মচারীকে বাসা প্রদান করা হলো, সেটি সুসজ্জিত হোক বা অসজ্জিত হোক, সেটির ক্ষেত্রে কর্মী থেকে একটা ভাড়ার অংশ কেটে রাখা হয়। এক্ষেত্রে কি হবে, বার্ষিক ভাড়া মূল্য বা মূল বেতন 25% যেটি কম, এই দুটো থেকে দুটো যেটি কম সেটা থেকে যে ভাড়াটা কর্তন করে রাখা হয়েছে সেটি বাদ দিয়ে বাকি অংশটি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কি করব আমরা এখানে বার্ষিক মূল্য বা মূল বেতনের 25% যেটি কম আমরা সেটা আগে নির্ণয় করব, তার থেকে নিয়োগকর্তা কম বা কনসেশন হারে যে ভাড়াটা কেটে রাখতে মূল বেতন থেকে সেটি বাদ দিয়ে বাকি অংশ কর্মীর মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এটি করধার্য আয়। যাতায়াত ভাতা, আমরা এবার দেখি যাতায়াত ভাতার বিধানগুলো কি কি আছে। যদি যাতায়াত ভাতা বাবদ কর্মী নগদ প্রাপ্ত ভাড়া পেয়ে থাকে, ভাতা পেয়ে থাকে, এই প্রাপ্ত নগদ যাতায়াত ভাতা এখান থেকে মাসিক 2,500 টাকা আর সর্বোচ্চ 30,000 টাকা অকরধার্য। অর্থাৎ কর্মী যদি 30,000 টাকা বার্ষিক 30,000 টাকা অধিক যাতায়াত ভাতা পেয়ে থাকে, সেই 30,000 টাকার অতিরিক্ত অংশটুকু তার করধার্য আয় হবে, আর 30,000 টাকার কম পেয়ে থাকলে সেটি তাকে কর দিতে হবে না বা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। আমরা এবার দেখব অফিস বা ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাপ্ত যানবাহনের সুবিধার ক্ষেত্রে। অর্থাৎ কোনো কর্মীকে যদি অফিস ও ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো যানবাহন প্রদান করতে সুবিধা প্রদান করে থাকে, সেক্ষেত্রে মূল বেতনের 50% বা বার্ষিক 60,000 টাকা বড়টি বেতন আয়ের সাথে যুক্ত হবে। অর্থাৎ কর্মীকে যদি নিয়োগকর্তা কোনো গাড়ি প্রদান করে থাকে যানবাহন, সেটি কর্মী অফিস এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে কর্মীর মূল বেতনের 5% বা বার্ষিক 60,000 টাকা
যেটি বড় সেটি তার মোট বেতন আয়ের অন্তর্ভুক্ত হবে বা করধার্য আয় হিসেবে গণনা করতে হবে। অফিস ও ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাপ্ত যানবাহন সুবিধা এবং সাথে অতিরিক্ত নগদ ভাতা প্রাপ্ত হবে। অর্থাৎ নিয়োগকর্তা কর্মীকে বা কর্মচারীকে অফিস এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যানবাহন সুবিধা প্রদান করেছে, সঙ্গে সঙ্গে অতিরিক্ত একটা ভাতাও প্রদান করছে। সেক্ষেত্রে কি হবে? মূল বেতনের 5% অথবা 60,000 টাকা বড়টি, তার সঙ্গে অতিরিক্ত যে নগদ ভাতা প্রাপ্ত হয়েছে সেটিও যোগ হবে। অর্থাৎ এই 60,000 বা মূল বেতনের 5% যেটি বড়, তার সঙ্গে অতিরিক্ত প্রাপ্ত নগদ ভাতাটাও যোগ হয়ে তার মোট করধার্য আয়ের সঙ্গে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এবার আমরা দেখব চিকিৎসা ভাতা সম্পর্কে কি বিধান রয়েছে। চিকিৎসা ভাতা প্রাপ্ত ভাতা বার্ষিক 1,20,000 টাকা বা মূল বেতনের 10% যেটি কম সেটি পর্যন্ত অকরধার্য। আর প্রাপ্ত ভাতা যা হবে তার থেকে বার্ষিক 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10% যেটি কম সেটি অকরধার্য। এর অতিরিক্ত অর্থাৎ 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10% এই যেটি কম, এই দুটোর চেয়ে যদি আমাদের প্রাপ্ত ভাতা বেশি হয়ে থাকে, এই বাড়তি অংশটুকু করধার্য আয় হিসেবে বিবেচিত হবে। আপ্যায়ন ভাতা অফিস চলাকালীন সময়ের জন্য প্রাপ্ত ভাতা সম্পূর্ণ অকরধার্য। তাহলে কি দাঁড়াচ্ছে? অফিস চলাকালীন সময়ের জন্য প্রাপ্ত ভাতা সম্পূর্ণ অকরধার্য। এটি কিন্তু যদি আমাদের প্রশ্নে কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা এটাকে সম্পূর্ণ করধার্য আয় হিসেবে বিবেচনা করব। অর্থাৎ আমরা দেখব প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে যদি বলা থাকে যে অফিস চলাকালীন সময়ের জন্য, তাহলে আমরা এটা অকরধার্য দেখাবো। আর যদি প্রশ্নে কিছু উল্লেখ না থাকে, শুধু আপ্যায়ন ভাতা কথা বলা থাকে, তাহলে আমরা এটি সম্পূর্ণ করধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত করব। শিক্ষা ভাতা বা শিক্ষা সহায়ক ভাতা এটি সম্পূর্ণ করধার্য আয়, এটা আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব। বিশেষ ভাতা বা ট্রেনিং সেন্টার ভাতা, বিশেষ করে আমাদের সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ট্রেনিং ভাতা, যারা কেউ ট্রেনিং সেন্টারে চাকরি করে থাকে, সেটা 2015 সালের পূর্বে যে বেতন স্কেল ছিল, সেই বেতন স্কেলে 30% অতিরিক্ত ট্রেনিং ভাতা পেয়ে থাকে। সেটি মূলত করধার্য আয় অন্তর্ভুক্ত। যদিও আমাদের সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিধানটা ভিন্ন, সেটা আমরা একটু পরে বলছি তাদের জন্য বিধানটা কি। বৈশাখী ভাতা, বর্তমানে সরকার বেসরকারি সকল প্রতিষ্ঠানে তাদের কর্মচারী বা কর্মচারীদেরকে বৈশাখী উৎসব ভাতা প্রদান করে থাকে, সেটিও করধার্য আয়। প্রেষণ ভাতা, যদি কোনো কর্মী তার অতিরিক্ত দায়িত্ব পালনের বাইরে প্রেষণে কোনো নিয়োজিত থাকে, তার বেতন অতিরিক্ত যে প্রেষণ ভাতা পেয়ে থাকেন সেটি অবশ্যই করধার্য আয়। অতিরিক্ত কাজের পারিশ্রমিক বা ওভারটাইম, অর্থাৎ কোনো কর্মী যদি তার নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করেন, তাহলে সেই কাজ করার জন্য যদি তিনি অতিরিক্ত কোনো ভাতা পেয়ে থাকেন, তাহলে সেটি অবশ্যই করধার্য আয় এবং সেটি তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। পাহাড়ি ভাতা বা ঝুঁকি ভাতা, আমাদের দেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাস করার জন্য অতিরিক্ত ভাতা প্রদান করে থাকে, অথবা ঝুঁকিপূর্ণ কাজে যে সকল কর্মী বা কর্মচারী নিয়োজিত থাকে, বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনী বা বাহিনীগুলোতে, তারা ঝুঁকি ভাতা পেয়ে থাকেন। এর বাইরেও বর্তমানে হাওড় অঞ্চল অথবা দ্বীপাঞ্চলে যে সকল চাকরিজীবী বা কর্মীরা নিয়োগ থাকেন, তাদেরকে অতিরিক্ত যে ভাতা প্রদান করা হয়, এই সকল ভাতাই মূলত কি করধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অবসর ভাতা, চাকরির শর্ত অনুযায়ী চাকরির শেষে নিয়োগকর্তা থেকে যে মাসিক ভাতা পেয়ে থাকে, সেটি অবসর ভাতা হিসেবে পরিচিত। এই ভাতা সম্পূর্ণ অকরধার্য, এটি অর্থাৎ মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি বলতে বোঝায় চাকরির শর্ত অনুযায়ী নিয়োগকর্তা কর্মীকে চাকরি থেকে অবসর গ্রহণ পরে এককালীন যে অর্থ প্রদান করে থাকে তাকে গ্র্যাচুইটি বা আনুতোষিক বলে। এটি আমাদের নিবাসী ব্যক্তিদের ক্ষেত্রে 2,50,00,000 টাকা পর্যন্ত অকরধার্য। এর অতিরিক্ত কোনো ভাতা পেলে সেটি করধার্য আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। চার্জ ভাতা, কোনো ব্যক্তি বা কর্মচারী যদি তার দায়িত্বের অতিরিক্ত কোনো দায়িত্ব পালন করে, চার্জ পেয়ে থাকে, তার জন্য যে ভাতা পেয়ে থাকে
তাকে চার্জ ভাতা বলে। চার্জ ভাতা কর্মীর মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কর-ধার্য আয় হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এর বাইরে রয়েছে বিভাগীয় প্রধান হিসেবে প্রাপ্ত ভাতা। সাধারণত প্রতিষ্ঠানগুলোতে বিভাগীয় প্রধান নির্দিষ্ট বেতনের বাইরেও অতিরিক্ত দায়িত্ব হিসাবে কিছু বাড়তি ভাতা পেয়ে থাকে, তাকে অতিরিক্ত ভাতা বলা হয়। এটি তার মোট আয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি কর-ধার্য আয় হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। শ্রান্তি বিনোদন ভাতা প্রতি 3 বছর পর পর কর্মীরা নিয়োগকর্তার নিকট থেকে বা সরকারের কাছ থেকে তাদের শান্তি ও বিনোদনের জন্য 1 মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পেয়ে থাকে। এটি কর-ধার্য আয়, অর্থাৎ মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এই সব কিছু যোগ করে যেটা হয় সেটাকে বেতন খাতে মোট আয় বলে। আমরা মোট একটা ধারণা পেলাম বেতন খাতে মোট আয়। আমি এই অধ্যায়ে বেতন খাতে মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা আসলে সরাসরি কোনো প্র্যাকটিক্যাল অঙ্ক আমি যাব না। আর আমাদের আরো একটা অধ্যায় রয়েছে একক ব্যক্তি কর নির্ধারণ, সেক্ষেত্রে বেতন খাতের বড় খাতগুলো চলে আসবে, আমি সেখানে সরাসরি অঙ্কের মাধ্যমে দেখাবো, তাই এখানে আমি অঙ্ক আলোচনা করছি না। আমি একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি, দ্রষ্টব্যটি একটু ভালো করে দেখো। অর্থায়ন 2011 অনুসারে সরকারি কর্মচারীদের শুধুমাত্র মূল বেতন ও উৎসব ভাতা বা বোনাস করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। অন্য সকল সুবিধা ও ভাতা দিয়ে, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব বৈশাখী ভাতা, শান্তি বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাবতীয় ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সম্পূর্ণ অকর্তব্য। তারা সরকারি চাকরিজীবীরা শুধুমাত্র মূল বেতন এবং উৎসব বোনাস বা ভাতা এই দুটোর উপর কর ধার্য আয় হিসেবে বিবেচনা করে। বর্তমানে যে কোনো ট্রেনিং সেন্টারে কর্মরত কর্মকর্তাগণ 2015 সালের পূর্বে জাতীয় বেতন স্কেলের মূল বেতনের 30% হারে ট্রেনিং ভাতা অ্যালাউন্স পেয়ে থাকে। আমরা এবার দেখবো একজন ব্যক্তি মানে কর্মচারী বিনিয়োগ ভাতা বা বিনিয়োগ কর রেয়াতযোগ্য আয়গুলো কি কি, সেগুলো আমরা একটু আলোচনা করবো। এখন একটু সংক্ষেপে আলোচনা করছি। যেমন জীবন বীমা প্রিমিয়াম, অর্থাৎ কোন কর্মচারী বা কর্মী তার জীবন বীমা প্রিমিয়ামে যে অর্থ মাসিক কিস্তি হিসেবে বার্ষিক কিস্তি পালন করবে, সেটি তার বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসাবে গণ্য হবে। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ সীমা রয়েছে, অর্থাৎ বিমা মূল্যের 10%। অর্থাৎ তিনি যত টাকাই জীবন বীমা প্রিমিয়ামে কিস্তি প্রদান করেন না কেন, সেটি কিছুতেই বিমা মূল্যের 10%-এর বেশি উনি বিনিয়োগ ভাতা হিসাবে কাউন্ট করতে পারবেন না বা গণনা করতে পারবেন না। উনি সর্বোচ্চ বিমা মূল্যের 10% পর্যন্ত ওনার বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসাবে গণনা করতে পারবেন। সরকারি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, সরকারি প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র নিয়োগ কর্মীরা দান করে থাকে, নিয়োগকর্তা দান করে না। আমরা নিজেরা যেহেতু সরকারি কর্মী, আমরা একই অবস্থা করে থাকি। তবে সেক্ষেত্রে একটা বিধান আছে, সেটা হলো এই দান কিছুতেই কর্মীর মূল বেতনের 25%-এর বেশি হবে না, আবার 5%-এর কমও হতে পারবে না। অর্থাৎ কর্মীকে 5% থেকে 25% এর মধ্যেই দান বিনিয়োগ ভাতা হিসেবে গণনা করতে পারবে বা কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণনা করবে, এর বেশি তিনি কর্তন করতেও পারবেন না। অনুমোদিত ভবিষ্যৎ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্ত কর্মীর দান, অর্থাৎ বিশেষ করে স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলোতে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড রয়েছে, সেক্ষেত্রে কর্মী এবং নিয়োগকর্তা উভয় দান করে থাকেন। উভয় দানটাই বিনিয়োগ রেয়াতযোগ্য আয় হিসেবে গণনা করা হয়। পেনশন ফান্ড বা বার্ধক্য তহবিলে প্রদত্ত অর্থ, অর্থাৎ যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা বেসরকারি প্রতিষ্ঠানে যে পেনশন ফান্ড বা আমাদের আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেটা রয়েছে বা বার্ধক্য তহবিলে যে কর্মী যে পরিমাণ অর্থ কর্তন করবে, সেটি বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণ্য হবে। যুবদের পেনশন স্কিমে জমা, অর্থাৎ ডিপিএস আমরা যেটা সংক্ষেপে বলে থাকি, এরকম ডিপিএস এ যদি কোনো কর্মী কোনো অর্থ জমা করে থাকে, সেটি বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণ্য হবে। তবে শর্ত থাকে যে সেটি সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত, যদি 60,000 টাকার বেশি তিনি কর রেয়াতযোগ্য আয় হিসাবে
বিবেচনা করবে হবে না। সরকারি সিকিউরিটি ক্রয়, সেভিং সার্টিফিকেট ক্রয়, এই সমস্ত গুলোতে বিনিয়োগ কর্মীর কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণ্য করা হয়। আহসান মিশন ক্যান্সার হাসপাতালে দান, এটিও কর্মীর কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ খাত হিসেবে গণ্য করা হয়। জাকাত তহবিলে দান, অর্থাৎ কর্মী যদি প্রধানমন্ত্রী জাকাত তহবিলে দান করে থাকেন, সেটি তার জয় বিনিয়োগ কর রেয়াত হিসেবে বা বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণ্য করা হবে। গ্রুপ বীমা বা বেনাভোলেন্ট ফান্ডে দান, কর্মী বা কর্মচারী গ্রুপ বীমা বা বেনাভোলেন্ট ফান্ডে যে দান করে থাকেন, সেটি বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণনা করা হবে। বাংলাদেশের আগা খান উন্নয়ন ফান্ডে দানকৃত অর্থ, এটিও কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণনা করা হবে। সরকার অনুমোদিত জনকল্যাণ ও সেবামূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এটিও বিনিয়োগ কর রেয়াতযোগ্য আয় বা করবর্তী অর্থ আয় হিসেবে গণনা করা যায়। জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে দান, এটিও বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণনা করা যাবে। বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ডে বিনিয়োগ, বাংলাদেশ সরকার যে ট্রেজারি বন্ডে যদি সেখানে সরাসরি বিনিয়োগ করা হয়, সেটিও করধার্য পায়। আর আরো মনে হয় রয়েছে শেয়ার, দেখি আমরা আরেকটা পিছনে একটু দেখি, আমরা আছে এখানে আমরা সেটা নিয়ে আসি নাই। অর্থাৎ কর্মী যদি কোনো কর্মচারী শেয়ার বা ডিবেঞ্চার পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করে থাকে, সেটিও করধার্য হয় বা সেটি বিনিয়োগ ভাতা বা বিনিয়োগ কর রেয়াত হিসাবে গণনা করা হবে। এই সবগুলো যোগ করলে যেটা হবে সেটা হলো মোট প্রকৃত বিনিয়োগ। এক্ষেত্রে আমাদের একটা বিধান রয়েছে, বিধানটা কি আমরা একটু দেখি। প্রকৃত বিনিয়োগ আমরা যেটা যোগ করলাম, সেটা তার সঙ্গে আমাদের সর্বোচ্চ সীমা রয়েছে একটি 44(4) ধারা অনুযায়ী কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে কর পদেয় আয় এবং 82(c) ধারার আয় ব্যতীত, অর্থাৎ 44(4) ধারা অনুযায়ী যে কর অব্যাহতি প্রাপ্ত আয়গুলো থাকবে সেগুলো বাদ দেওয়ার পরে এবং 82(c) ধারার আয় ব্যতীত মোট আয়ের 25% বা 1,50,00,000 টাকা যেটি ছোট, সেটা হলো সর্বোচ্চ সীমা। আর আমাদের বিনিয়োগ করার সর্বোচ্চ সীমা রয়েছে একটা, সেটা হলো 44(4) ধারা অনুযায়ী কর অব্যাহতিপ্রাপ্ত আয় এবং হ্রাসকৃত হারে কর পদেয় আয় এবং 82(c) ধারার আয়, এই আয়গুলো ব্যতীত মোট আয়ের 25% অথবা 1,50,00,000 টাকা বা 1.5 কোটি টাকা যেটি ছোট, সেটি প্রকৃত বিনিয়োগ। এই দুটোর মধ্যে যেটি কম, সেটি হবে আমাদের অনুমোদিত বিনিয়োগ ভাতা। তাহলে আজ আমাদের এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকবে, সুন্দরভাবে থাকবে, অনলাইনে লেখাপড়া চালিয়ে যাবে, নিজে প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি, আমাদের এই কর ব্যবস্থার জন্য তোমরা যে বইগুলো সহায়ক হিসাবে গণনা করতে পারো, সেটি হলো বালা, এসকে এন্ড আদার্স এর ট্যাক্স লজ উইথ প্রফেশনাল প্র্যাকটিস, এই বইটি দেখবে। পাশাপাশি আমাদের মিলেনিয়াম পাবলিকেশনস এর বাংলাদেশ কর ব্যবস্থা, কমার্স পাবলিকেশনস এর বাংলাদেশ কর ব্যবস্থা, দিগদর্শন বা গ্রন্থকুটিরের বাংলাদেশ কর ব্যবস্থা, এই বইগুলো তোমরা দেখতে পারো। তোমাদের বইগুলো সহায়ক হিসেবে কাজ করবে। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে।